আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাজমুস সাকিব আসছি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। আমাকে প্রায়শই এই কোশ্চেনের মুখোমুখি হতে হয় যে আমার ছেলে বা মেয়ে এবার মেডিকেল অ্যাডমিশনে কোচিং করবে, তো আমাদের ফিউচার প্ল্যান কী হবে, কীভাবে এগোবো, বা আমাদের ছোটো ভাই বোনেরা যারা আছে তারা আমাকে মাঝে মাঝে কোশ্চেন করে যে ভাইয়া কীভাবে পড়লে আমি একটি সরকারি মেডিকেলে চান্স নিশ্চিত করতে পারবো, আমার একটা সিট আমি একটি সরকারি মেডিকেলে পাবো। আচ্ছা, তো সেই বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো এবং একটা শর্টকাট ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে কী করলে বা কীভাবে পড়াশোনা করলে আমরা একটি সরকারি মেডিকেলে একটি সিট আমরা নিশ্চিত করতে পারবো। আচ্ছা, এখন প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে কি, আমি কি চান্স পাবো? একজন স্টুডেন্ট যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে সদ্য কোচিংয়ে ভর্তি হতে যাবে বা তার ফিউচার প্ল্যান নিয়ে এগোতে যাবে, তখন তার মাথায় কোশ্চেন আসে যে আমি কি আসলে চান্স পাবো বা আমার দ্বারা কি এটা সম্ভব। আচ্ছা, তো এই বিষয়ে আমি বলতে চাই, চান্স পাবে কি না পাবে সেটা হচ্ছে এই কোশ্চেনটাকে মাথা থেকে দূর করতে হবে। চান্স পাওয়া না পাওয়া সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে আমাদের ভরসা রাখতে হবে, আমাদের চেষ্টাটা যেন সর্বোচ্চ হয় সেটা খেয়াল রাখতে হবে, এবং আমাদের কৌশলগত কোনো ত্রুটি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই তিনটা বিষয় যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের মাথা থেকে এই চিন্তাটা কখনোই আমাদের মাথায় থাকবে না যে আমরা কি চান্স পাবো নাকি আমার দ্বারা সম্ভব কি সম্ভব না, এই ধরনের কোশ্চেন আমাদের মাথায় আর আসবে না। সর্বোপরি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা এবং কৌশলগত দিক অবলম্বন আমাদের করতে হবে। আচ্ছা, এখন সূরা নাজমের 24 এবং 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানুষ আসলে যা চায় তাই কি সে পায়? মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, আমাদের কিছু পেতে হলে অবশ্যই আমাদের নিজেদের চেষ্টা আগে আমাদের থাকতে হবে, আদারওয়াইজ সম্ভব না। আচ্ছা, এখন দ্বিতীয় যে কথাটা আসে সেটা হচ্ছে, হ্যাঁ এখন থেকে কিভাবে প্রস্তুতি নিব, ভর্তি কোথায় হব, অনলাইন নাকি অফলাইনে প্রস্তুতি নেব? এটা একটা আসলে লাখ টাকার প্রশ্ন। এই প্রশ্নের সম্মুখীন হতে হতে ফেড আপ হয়ে গেছি। বিষয়টা হচ্ছে এরকম যে কীভাবে প্রস্তুতি নেব এখন থেকে। ইন্টারমিডিয়েটে যারা এখন আছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো যারা, তাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হবে যে তোমাদের যে মূল বইগুলো আছে, মূল বইয়ের ব্যতিক্রম কখনোই হবে না। মূল বইটাকে খুবই সুন্দরভাবে রিডিং দিতে হবে, গুরুত্বপূর্ণ লাইনগুলো মুখস্থ করতে হবে এবং সেইভাবে প্র্যাকটিস করতে হবে যেভাবে পড়লে আমি নিজেকে প্রিপেয়ার করতে পারবো, এমনভাবে সামনের দিনগুলোতে এখান থেকে কোশ্চেন আসলে যেন আমি সহজেই সেখান থেকে উত্তর করতে পারি। আচ্ছা, এখন দ্বিতীয় কথা হচ্ছে ভর্তি কোথায় হব। যারা এবার আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি, ছোটো ভাই বোনেরা যারা আছে, তাদের মাথায় এই কোশ্চেনটা এখন অলরেডি ঘোরাঘুরি করতেছে যে ভর্তি কোথায় হব। আসলে বর্তমান তো অনলাইনের যুগ, আমরা অনলাইনে ভর্তি হব নাকি অফলাইনে ভর্তি হব, বা আমাদের পাথওয়েটা কেমন হবে। কিছু সহজ কথার মাধ্যমে এর উত্তরটা চলে আসে। সাপোজ আমরা যারা গ্রামে থাকি বা যারা শহর কেন্দ্রিক, এই দুই ধরনের আমাদের স্টুডেন্ট পাওয়া যায়। যারা গ্রামে থাকে হঠাৎ করে তারা ভাবে যে না, আমাকে এবার ঢাকায় যেতে হবে, আমাকে ঢাকায় যেতে হবে, সেখানে গিয়ে কোচিং করতে হবে, সেখানে আমার একটা ভবিষ্যৎ সেখানে লুকিয়ে আছে। আচ্ছা, এখানে কথাটা একদিক থেকে যুক্তিপূর্ণ, আবার অন্য দিক থেকে একটু ঝামেলা আছে। একজন গ্রামের স্টুডেন্ট যখন হঠাৎ করেই ঢাকায় যাবে, তার প্রথম যে কথাটা সেটা হচ্ছে তার পরিবেশগত একটা সমস্যা হবে। সে হঠাৎ করে গ্রামের পরিবেশ থেকে শহরের পরিবেশে যাবে, তার নিজেকেই সেখানে খাপ খাইয়ে নিতে একটা নির্দিষ্ট একটা সার্টেন পিরিয়ড অফ টাইম সেখানে যাবে, যার ফলে সেখানে তার পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া বাবা মা থেকে দূরে থাকার একটা ঝামেলা হতেই পারে। আচ্ছা, তাহলে শহরে বা ঢাকার কাছাকাছি যারা আছো তারা অবশ্যই বাসার কাছাকাছি কোনো কোচিংয়ে অবশ্যই ভর্তি হয়ে যাবা। তবে আবার যারা গ্রামে আসো তারা যে আবার শহরে যাবা না, যে ভাইয়া বলছে যে শহরে যাওয়া যাবে না, এরকম কোনো কথা না। তোমার কাছাকাছি যে কোচিংটা বা তোমার জেলা শহর থাক বা বিভাগীয় শহর থাক, যেখানে তুমি নিজে কমফর্ট ফিল করবা যে না, আমি এখানে গেলে নিজেকে পরিবেশের সাথে কোপ আপ করে নিতে পারবো, নিজে আমি পড়তে পারবো, বাবা মার চিন্তা আমার মাথায় থাকবে না, নিজে নিজের মতো কাজ করে নিতে পারবো, সেখানে গিয়ে নিজেকে সেট আপ করতে হবে। সেট আপ করে নিজের মাইন্ডটাকে এমনভাবে প্রস্তুত করতে হবে যে না, সামনের কয়েকটা মাস আমাকে প্রচুর কষ্ট করে যেতে হবে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে অনেকের একান্তই সমস্যা থাকে যে আমি বাড়ি থেকে বের হতে পারছি না, বা আমাকেই ফ্যামিলির চালনা করতে হয়, বা এই ধরনের অনেক সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে তুমি অনলাইনে ভর্তি হতে পারো। আচ্ছা, তবে একটা কথা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, তুমি যদি মেডিকেলে চান্স পেতে চাও তাহলে তোমার এক্সাম দেওয়ার কোনো বিকল্প নেই। এক্সাম এক্সাম অ্যান্ড এক্সাম, তুমি এক্সাম যত দিবা তুমি নিজের ভুল তত পাবা, এবং নিজের ভুল থেকে শিক্ষা নিয়েই না পরবর্তীতে ভালো করতে পারবা, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম। পরবর্তীতে আমরা আমাদের দেশের স্বনামধন্য কয়েকটা মেডিকেল প্ল্যাটফর্মের কথা উল্লেখ করেছি। তবে দেখো, আমরা এই প্রথম জায়গাটা আমি ফাঁকা রেখেছি, এই যে প্রথম জায়গাটা আমি ফাঁকা রেখেছি। দ্বিতীয় জায়গা আছে হচ্ছে গিয়ে উন্মেষ, দ্বিতীয়তে আছে আমাদের মেডিকো, এছাড়া এই রেটিনা বা আমাদের অন্যান্য কোচিংয়ের কয়েকটা লোগোর ছবি দেওয়া আছে। প্রথম জায়গাটা হচ্ছে আমি যেখানে কোচিং করেছিলাম সেই জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে মেডিয়েন। এখন আমি যেখানে কোচিং করছিলাম অবশ্যই সেটাকে আমি প্রেফার করবো, স্বাভাবিক। আমাদের সেখানে স্যারেরা আমাদেরকে ভালোভাবে গাইডলাইন দিয়েছিলেন, যাই হোক তাদের কথা আমি অবশ্যই স্মরণে রাখবো। আর বাকি কোচিংগুলো যে খারাপ আমি তা বলছি না, অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী একটি কোচিংয়ে ভর্তি হতে পারো। আচ্ছা, এখন কোচিংটা মূল ফ্যাক্ট না, কোচিং থেকে যেভাবে তোমাকে দিক নির্দেশনা দিবে সেটা তুমি অনুসরণ করছো কিনা, সেই পাথ হইতে তুমি আসো কিনা, তাদের দিক নির্দেশনায় তুমি আছো কিনা, এটাই হচ্ছে গিয়ে বড় কথা। আমি কোচিংয়ে গেলাম, কোচিং থেকে বাসায় আসলাম, কিন্তু পড়াশোনা করলাম না, এটা তো হবে না, তাই না? নিজের পায়ে তো নিজে কেউ কোরাল মারে না।
কোচিংয়ের ভাইরা বা কোচিংয়ের স্যারেরা তোমাকে পড়ান, সেগুলো তোমাকে পড়তে হবে, নিজে পড়তে হবে, কোচিং গিয়ে পরীক্ষা দিতে হবে, সেখানেই না তুমি তোমার মেধা এবং যোগ্যতা যাচাই করার সুযোগ পাবা। আচ্ছা, এখন আসো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রিপারেশন কীভাবে নিব? মূল বই ভিত্তিক কি আমাকে প্রিপারেশন নিতে হবে? হ্যাঁ অবশ্যই ভাইয়া, আমাদের অবশ্যই মূল বই ভিত্তিক, মূল বইয়ের বাইরে কোনো কথা হবে না। তবে আমাদের সহায়ক বইগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে মূল বই কোনগুলো? রসায়নের জন্য আমরা জানি হাজারি নাকসারের বইয়ের কোনো বিকল্প নেই। এই বইয়ের পিছনের অবজেক্টিভ থেকে বিগত বছরগুলোতে বারে বারে কোশ্চেন আসতেছে। আমাদের স্টুডেন্ট যারা আছে, আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম বিগত সালগুলোতে, সেখানে দেখতেছি যে স্যারের বইয়ের পিছনের যে অবজেক্টিভ, অধ্যায়ের পিছনের যে অবজেক্টিভ, সেখান থেকে বারবার প্রতি বছরই প্রশ্ন আসে। অর্থাৎ রসায়নের ক্ষেত্রে আমাদের হাজারি স্যারের বইয়ের কোনো বিকল্প নেই। আচ্ছা, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কি সেই সেম কথা? ইসাক স্যারের বইয়ের পিছনের অবজেক্টিভ থেকে বারবার প্রশ্ন আসতেছে। আর জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা যেটা বলবো, জীববিজ্ঞানের ক্ষেত্রে আসলে বলাটা একটু মুশকিল, কারণ মেডিকেল প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেই দেখা যায় জীববিজ্ঞানের কোশ্চেনগুলো একটু এদিক ওদিক হয়। তবে আমরা অবশ্যই প্রেফার করবো একটাকে বেস ধরবো, একটা বইকে বেস ধরবো, বাকিগুলোকে সাইড হিসেবে রাখবো। বাকিগুলো আমি কখন পড়বো? যখন আমার এই বেস বইটা কমপ্লিট হয়ে যাবে। এই বেস বই হিসেবে আমরা প্রেফার করি অবশ্যই আজমল স্যার এবং হাসান স্যারের বই। আচ্ছা, এখন জিকে ইংলিশের জন্য কোন বই কিনবো? সব থেকে প্রথম কথা, আমরা যারা ইন্টারমিডিয়েট লাইফ থেকে বা এসএসসি লাইফ থেকে পড়াশোনা করতে আসছি, যে সেখান থেকে তো আমাদের বীজবো না আমাদের একটি মেডিকেল কলেজে চান্স পেতে হবে, ডাক্তার হতে হবে, বা পরিবারের মুখ বা সমাজের মুখ আমাদের উজ্জ্বল করতে হবে। আচ্ছা, এখন সেক্ষেত্রে আমরা যে জিকে ইংলিশের কথা বলতেছি, আমাদের এই প্রিপারেশন কিন্তু প্রথম থেকে হয় না। আমরা জিকে জানি কতটুকু, সাধারণ জ্ঞান আমাদের কতটুকু, বাংলাদেশ সম্পর্কে জ্ঞান বা হচ্ছে বহির্বিশ্ব সম্পর্কে, যদিও আমাদের মেডিকেল অ্যাডমিশনে বহির্বিশ্ব সম্পর্কে আসে না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে সাধারণ জ্ঞান এবং ইংরেজি, এগুলোর জন্য আমাদের কিছু স্পেশাল প্রিপারেশন নিতে হবে। যেমন আমরা যদি কোথাও কোচিং করি, যেমন আমি কোচিং করতাম মেডিনে, সেখানে হচ্ছে 3 দিন ইংরেজি এবং ইংরেজি আর জিকে, আর 3 দিন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। সেখানকার টিচাররা খুবই ভালো মানের এবং ভালোভাবে পড়ানোর চেষ্টা করতেন। আচ্ছা, এখন এই জিকে ইংলিশের উপরে আলাদা গুরুত্ব যদি না দেওয়া হয়, তাহলে পরীক্ষার হলে গিয়ে নিজেকে এমন একা ফিল করবা যে আশেপাশে বন্ধুরা সবাই দাগাচ্ছে এবং আমি না দাগিয়ে তাদের দিকে তাকিয়ে আছি। এর থেকে হতাশার বিষয় হবে না। এখন কথা হচ্ছে একটা নির্দিষ্ট বই কিনতে হবে। কোচিং থেকে যদি দেয় তাহলে তো অবশ্যই ভালো, অবশ্যই দিবে। সেই বইগুলো সেই কোচিংয়ের টিচারের পরামর্শ অনুযায়ী নিয়মিত পড়তে হবে এবং সেই পড়ার পরিপ্রেক্ষিতে তোমাকে নিয়মিত একটা পরীক্ষা তোমাকে অবশ্যই দিতে হবে। এখন তুমি যদি এখন পড়ে রাখো যে না আমি আজকে পড়লাম, সামনের সপ্তাহে একটা এক্সাম দিয়ে দেবো, বড় এক্সাম দিয়ে দেবো, এই ধরনের মাথায় প্রশ্ন আসলেই মনে করবা শয়তান ভর করছে তোমার উপরে, সময় নষ্ট করবা, নিজের ক্ষতি হবে। আচ্ছা, বুঝলাম। এখন আসো প্র্যাকটিস বই। একটু আগে আমরা বললাম যে মূল বইয়ের পাশাপাশি আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। মূল বইয়ে আমাদের এমসিকিউ দেওয়া আছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এমসিকিউ, কিন্তু আমাদের নিজেদের প্রস্তুতি যাচাই করার জন্য, এই প্রস্তুতিটা আমাদের সম্পন্ন হয়েছে কিনা বা কতটুকু সম্পন্ন হয়েছে এটা যাচাই করার জন্য আমাদের বারবার এক্সাম দিতে হবে এবং এক্সাম দেওয়ার আগে অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে। এই যে আমরা কয়েনের একটা সারি দেখিয়েছি, একটু পর আমাদের এই কয়েনগুলো বৃদ্ধি পেতে অনেক বড় হয়ে গেছে, তাই না? এই প্রথমে আমাদের প্রিপারেশন থাকে একেবারে শূন্য, আস্তে আস্তে প্র্যাকটিস করতে দেখো এই লেভেলটা আমরা অতিক্রম করি। আচ্ছা, সেটা যদি হয় তাহলে আমরা প্র্যাকটিস বুকের কথা বলতে পারি। প্র্যাকটিস বুক প্রতিটা কোচিং থেকে নিজেদের একটা নিজস্ব প্র্যাকটিস বুক থাকে, অথবা বা তুমি যদি কোচিংয়ে ভর্তি না হও বা অনলাইন অফলাইন যেখানে হোক না কেন, তুমি একটা প্র্যাকটিস বুক পাবা। সেই প্র্যাকটিস বুকগুলো ধরে তোমাকে সলভ করতে হবে এবং সলভ করলে শুধু হবে না, তোমার নিজের ভুলটা কোথায় বা তুমি কোনটা ভুল জানতে এখন কোনটা জানছো সেটা অবশ্যই মার্কিং করে রাখতে হবে। এমনভাবে মার্কিং করে রাখতে হবে যেন পরবর্তীতে ওইটা একবার দেখলে মাত্র তোমার মনে পড়ে যে আসলে সমস্যাটা এখানে ছিল এবং আমি প্রথমবার এখানে ভুল করছিলাম, কিন্তু আমি সেটা এভাবে সমাধান করছিলাম। আচ্ছা, আর একটা কথা বললাম যে প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, এখন কিভাবে একটা অধ্যায় পড়তে হবে? আমাদের তো প্রত্যেকটা সাবজেক্টের অনেকগুলো করে অধ্যায় থাকে না, যেমন বায়োলজি ফার্স্ট পেপারে 12টা অধ্যায়, সেকেন্ড পেপারে 12টা অধ্যায়। আচ্ছা, এখন দেখো প্রথমে আমাদের ভাইয়ারা যারা আছে মেডিকেল এক্সপার্ট হিসেবে যারা আছে, তারা অবশ্যই একটা কোচিংয়ে যারা যুক্ত আছে তারা একটা অধ্যায় সুন্দরভাবে পিডিএফ দাগিয়ে রেখেছে। এটা তারা অনলাইনে বা অফলাইনে সরবরাহ করে থাকে। তোমরা প্রথমে এই পিডিএফটা দেখে নিজেদের বইটা পুরোটা দাগিয়ে নেবে। দাগিয়ে নেওয়ার পরে তোমাদের প্রথম কাজ হবে সেটা হচ্ছে গিয়ে পুরো অধ্যায়টা আগে রিডিং দিতে হবে, কোথায় কি আছে খুঁটিনাটি বাদ দেওয়া যাবে না। এরপরে যে দাগানো লাইনগুলো তুমি দাগিয়েছো, সেইগুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। ইনফ্যাক্ট সেইগুলো মেমোরাইজ করার চেষ্টা করতে হবে বেশি। আচ্ছা, এখন অনেক এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট থাকে যে নিজেরাই আবার বারবার প্র্যাকটিস করার পরে বুঝতে পারে যে আমাদের কোনগুলো বইয়ের ইম্পর্টেন্ট সেগুলো নিজেরাই দাগায়, সেটা আলাদা কথা। কিন্তু আমি আজ হোল বলার চেষ্টা করলাম যে কোচিং থেকে বা তুমি পিডিএফ দেখে দাগিয়ে নিবা, দাগিয়ে নেওয়ার পরে প্রথমে পুরো অধ্যায়টা রিডিং দিবা, রিডিং দেওয়ার পরে দাগানো লাইনগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আর অবশ্যই প্র্যাকটিস করার পরে সেগুলো আমাদের প্র্যাকটিস বুক থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, আর তারপরে আমাদের নিজেদের পরীক্ষা দেওয়ার মাধ্যমে সেগুলো যাচাই করতে হবে যে আমার প্রিপারেশন ওই অধ্যায়ের উপর কতটুকু হয়েছে। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা যাই।
এই যে প্র্যাকটিস বই থেকে প্রচুর প্রশ্ন সলভ করতে হবে, এক্সাম দিতে হবে। যা ভুল করতেছো তোমরা সেগুলো লাল কলম দিয়ে হোক, কালো কালি দিয়ে হোক, যে কালি দিয়ে হোক না কেন তোমাদের মাথা দাগিয়ে রাখতে হবে এবং সেটা মাথায় ঢুকায় রাখতে হবে যে আমার এখান থেকে এই ভুল হয়, আমি এখান থেকে এভাবে সমাধান করছিলাম, প্রথমে আমার এখানে ভুল হয়েছিল। এবং অবশ্যই 1 সপ্তাহের মধ্যে দাগানো লাইনগুলো রিভিশন দিতে হবে। এটা একটা কথা, জাস্ট দাগানো লাইনগুলো তুমি যখনই সময় পাবা তখনই রিভিশন দিবা। দাগানো লাইন পড়ার এবং মুখস্থ করার কোনো বিকল্প নেই। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে যতক্ষণ জেগে থাকবা ততক্ষণ পড়বা, যতক্ষণ জেগে থাকবা ততক্ষণ পড়বা। তুমি জেগে আসো মানে তোমাকে পড়তে হবে, কয়েকটা মাস কষ্ট করো, তারপরে দেখবা সফলতা তোমার কাছে এসে ধারা দেবে। আচ্ছা, এখন দেখো জিকে ইংরেজি কীভাবে পড়বো, গুরুত্বপূর্ণ টপিকগুলো তো অবশ্যই আমাদের কোচিং থেকে দিয়ে দেবে এবং তোমরা সেখানে ক্লাস করবা, প্রচুর প্রশ্ন সলভ করবা। এবং দেখো মেডিকেল ভার্সিটি বিসিএসে এই যে কথাটা লাস্টে এখানে লেখা, বিসিএসে আসা প্রশ্নগুলো সলভ করতে হবে। দেখবা আমাদের 2010 সাল পর্যন্ত, আমরা যখন পড়ছিলাম 2010 সাল পর্যন্ত বিসিএস এর কোশ্চেনগুলো আমরা সলভ করে গিয়েছিলাম এবং পরীক্ষার হলে গিয়ে দেখি অনেকগুলো কমন পাচ্ছে, খুবই একটা আনন্দের বিষয় ছিল তখন। আচ্ছা, এখন দেখো নিয়মিত পড়াশোনা করার কোনো বিকল্প নেই, একটা দিন নষ্ট করা যাবে না। আগামী কয়েক মাসের জন্য তোমাকে পড়াশোনা ছাড়া জীবনের সব কিছুই এক প্রকার বাদ দিতে হবে। রবের সাথে নিজেকে সাক্ষাৎ করবা 5 ওয়াক্ত, সাথে সাথে দোয়া করবা, বাবা মায়ের ভালোবাসা সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টা দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবা। এখন তোমাদের মাথায় অনেকের প্রশ্ন আসতে পারে, ভাইয়া সবই তো বললেন, এখন যদি চান্স না পাই? হ্যাঁ, তুমি আমাকে বলো চান্স পাওয়া কি তোমার হাতে নাকি আমার হাতে? সব কিছুই আমাদের আল্লাহ তাআলা, আমাদের রবের হাতে। তুমি সর্বোচ্চ পরিশ্রম করবা, চান্স আল্লাহ তাআলা ইনশাল্লাহ দিবেন। আল্লাহ আমাদের ভাগ্যে যা রেখেছেন সেইভাবে চেষ্টা করে যাও, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবেন। আচ্ছা, ইনশাল্লাহ একটা বিষয় এমন আসবে যে একদিন বিকাল আসবে যেদিন সবাই তোমাকে কল দিয়ে কথা বলার জন্য খুঁজবে, এই উমুক ডাক্তার হয়েছে, কল দাও তো ওকে। যেদিন তুমি চান্স পাবে, আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসবে, সেদিন থেকে তুমি তোমার পরিবার, সমাজ এবং দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হবে। সর্বশেষে চান্স পাওয়া সফলতা না, এটা মনে রাখবা। সফলতা হচ্ছে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারা, ক্রমাগত চেষ্টা আর ধৈর্য। আর সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়বা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, তাদের দোয়া নিবা এবং যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে নক দিতে ভুলবা না। তোমাদের ভাইয়া তোমাদের পাশে থাকবে অবশ্যই। তো আশা করি তোমাদের বোঝাইতে আমি সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো সেশনে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।